FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। শুনছেন সবসময় রেডিও 48 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM এ এবং আশা করছি একটা সপ্তাহ আপনারা অনেক ভালো ছিলেন এবং সবসময় যেমন ভালোর দল থাকেন তেমন ভালোর দলেই ছিলেন। এবং আজকে আমরা একটা নতুন এপিসোড শুরু করব উইথ সাম নিউ গেস্ট এবং তারা তাদের ঘটনা শেয়ার করবেন। আমাদের কাছে কিছু অডিও ক্লিপ রয়েছে, কিছু ইমেল রয়েছে যেগুলো আমরা পড়ে শোনাতে চাই আপনাকে এবং আশা করছি সবকিছু মিলিয়ে আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে এবং জমজমাট একটা এপিসোড আপনাদের উপহার দিতে পারবো আশা করছি, যদি আপনাদের দোয়া আমাদের সাথে থাকে। তো শুরুতে
বলতেছে আমি তো জমিতে দেখতে আসবে, নামাজ পড়বে, বাট উনি এখনো আসতেছে না কেন। প্রায় দেখা যাচ্ছে যে আপনার 6-7টা বেজে গেছে। তো উনি তখন জমির দিকে যাওয়া শুরু করে। তো যাওয়ার পরে ওনার যে রাসেল ভাই যে পানি যায় যে ড্রেন গুলো আছে, জি। তো ড্রেনের মধ্যে দেখে যে ওনার মাথাটা নিচুর দিক হয়ে উনি শুয়ে আছে। তো উনি তো চিল্লাচিল্লি শুরু করে, তারপরে লোকজন আসে। তারপরে যখন ওনাকে ওখান থেকে উঠানো হয়, রাসেল ভাই ওনার মুখটা এত বিভ্রস ছিল যে কেউ যেন থেতলে দিয়েছে, লাইক এরকম ছিল। তো আচ্ছা। দেখে ওনার ওয়াইফ অনেক চিল্লাচিল্লি করে, সবাই তারপরে ধরার, তখন তো উনি ডেথ অলরেডি। বাসায় নিয়ে আসি, এলাকায় তো তুলপার অবস্থা যে এরকম ফকির আলী মরে গেছে ড্রেনে পড়ে। দেন হচ্ছে যেহেতু ওটা অস্বাভাবিক মৃত্যু, তো এটা তো পোস্টমর্টম ছাড়া কখনোই দাফন করবে না। দেন হচ্ছে পুলিশরা চলে আসে। আসার পরে ওটাকে, যেহেতু গ্রামের ব্যাপার, লোকজনকে দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান তারা রিকোয়েস্ট করতেছে উনি ভালো মানুষ, নামাজ পড়তো, পোস্টমর্টম না করতে। তো যেহেতু পুলিশের যেটা রুলস সেটা তো তারা পালন করবে। তো দেন এগুলো করতে, প্রসেসিং করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপরে লাশটাকে তো নিতে হবে, কারণ হচ্ছে যে গ্রাম থেকে প্রায় আমাদের রংপুর সরকারি মেডিকেল অনেক দূরে। তারপরে হচ্ছে ওখান থেকে একটা পিকআপ ঠিক করা হয়েছে, পিকআপে করে লাশটাকে নেওয়া হবে। তো পুলিশ বলে পিকআপ ওয়ালাকে যে আপনি সামনে যাবেন, আমরা পিছন দিক থেকে আপনাকে ফলো করবো। তো রাসেল ভাই প্রায় হচ্ছে 1 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর তো বলে স্টার্ট তো বন্ধ হয়ে গেছে, এখন তো এটাকে কিভাবে নিব। তো তখন কি করে, পুলিশের গাড়ির পিছনে গাড়িটাকে রশিদে বেঁধে তারপরে গ্যারেজ পর্যন্ত নেওয়ার চেষ্টা করে। তো যখন আপনার হচ্ছে পুলিশের যে ছিল ড্রাইভার, উনি যখন ড্রাইভ করছে, বাট উনি হঠাৎ করে হার্ট ব্রেক করে দেয়। তখন ওনাকে বলে আচ্ছা তুমি এইভাবে হার্ট ব্রেক করে রাস্তার মাঝখানে। তা বলছে স্যার আমি নিতে পারছি না। তা বলে কি হয়েছে? তা বলে আমি রাস্তাকে ফাইন্ড আউট করতে পারছি না। তো বলে কেন, রাস্তা তো ঠিকই আছে। স্যার আপনি ঠিক দেখতেছেন, বাট আমি একটা রাস্তাকে 4টা করে দেখছি। তো উনি বললো হয়তো বা সারাদিন এত যখন রেফারেন্সটা দেন রাসেল ভাই, তখন উনি ওই ইয়ার কাছে যান আর কি, কবিরাজের কাছে। তো কবিরাজ যেটা অনেক ইনফর্ম করে যে আপনার রুমে আপনার হচ্ছে একটা বক্সের মধ্যে একটা ছোট একটা পুতুল আছে। আসলে আমি এটা ইয়া করে আসছি যে উনি একটা ওনার ঘরে ওই ফার্স্ট টাইম যখন উনি ওই জিনিসটা দেখছেন, তো উনি একটা পুতুল পাইছেন, ছোট্ট, খুবই ছোট আকৃতির একটা পুতুল। তো ওই পুতুলটা উনি ঘরে এসে রাখেন, বাট ওনার ওয়াইফ জানতো না। তো তখন হুজুর বলে ওই পুতুলটা হচ্ছে আপনি একটা ছোট্ট একটা ব্যাগে করে, ব্ল্যাক কাপড়ের একটা ব্যাগ তৈরি করবেন, তৈরি করে ওই ব্যাগে করে আপনি পুতুলটা হচ্ছে ওই নদীতে ফেলাই দিবেন। তো ওনার ওয়াইফ হচ্ছে পুতুলটাকে একটা ব্ল্যাক কালারের ইয়াতে করে উনি তারপরটা ফেলাই দিয়ে আসেন। তো তারপর থেকে ওনার বাড়িটারি বন্ধ করে দেওয়ার পর
সবকিছু ওকে ছিল। এই ছিল আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার প্রথম ঘটনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লেগেছে এই ঘটনাটি। এবং এরপরে আমরা কিছু ইমেল না আমরা কিছু আপনাদের কমেন্ট পড়বো এবং যেগুলো আপনারা ফেসবুকে পাঠাচ্ছেন। আমাদের দুটো পেজ আছে, আগেও বলেছি এখনো বলছি যে আমাদের দুটো পেজ রয়েছে www.facebook.com/real.furti and www.facebook.com/bhutfm.russell। আমি দেখতে পাচ্ছি আব্দুল্লাহ আহমেদ শাকিল আমাদের লিখেছেন যে পড়তে শুরু করলাম, সঙ্গে সঙ্গে আসতে শুরু করলো প্রচুর পরিমাণে কমেন্ট। মোহাম্মদ বাদশাহ ফয়সাল আমাদের সঙ্গে আছেন আহমেদ রহমান সুমন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ রিয়াদ হাবিব পিয়াল, ম্যাশ রায়হান আমাদের সঙ্গে আছেন, MR মিলন খান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহাবুদ্দিন শুভ, এছাড়াও MR মিলন আমাদের সঙ্গে আছেন সাবরিন ইসলাম তামিম এবং তামিম বাগেরহাট থেকে শুনছেন। ফারহান রহমান জিম আমাদের সঙ্গে আছেন। শেষ বিকেলের আলো আমাদের সঙ্গে আছেন। কাজল সন্ধ্যা আমাদের সঙ্গে আছেন। লাবিবা বিনতে লাবণী রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও তসলিম মাহমুদ হৃদয়, এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইয়ামিন এলান, আমাদের সঙ্গে আছেন রাসেল চৌধুরী, MD জুবায়ের, ইয়ামিন আমাদের সঙ্গে, MD শাকিব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। মাহমুদ শিহাব, মোহাম্মদ আল ফাহাদ আমাদের সঙ্গে আছেন। সেলিনা পারভেজ আমাদের সঙ্গে আছেন। আহমেদ মুন্না আছেন আমাদের সঙ্গে। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানভীর রহমান তনয়, আমাদের সঙ্গে আছেন রিয়া মনির রিয়া, আমাদের সঙ্গে আছেন রানা, আছেন আমাদের সঙ্গে আতিফ আসলাম, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আশিকুর রহমান আশিক, এছাড়াও আছেন আমাদের সঙ্গে ইনোসেন্ট ফাহিম, আছেন গোবিন্দ, আমাদের সঙ্গে আছেন পাপ্পু জয় সহ আরো অনেকে, আবির হাসান আজমল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। এবং আশা করছি যে আপনারা সবাই এখনো পর্যন্ত এনজয় করছেন আমাদের এই এপিসোডটি এবং আশা করছি পরবর্তীতেও যে ঘটনাগুলো আসবে সেই ঘটনাগুলো একইভাবে আপনাদের আনন্দ দেবে। একটা ছোট্ট ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং মন মাতানো আপনাদের যেরকম চাই সেরকম ধরনের গান এই মুহূর্তে ভূত এফএম এর ঘটনাগুলো শুনছেন। এবং এই সময় একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখতে চাই, যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে সুখবর। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা, এবং রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্সে রয়েছে A to Z গ্লেজ, যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্স এর বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্স এর ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার ঘটনাটি শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আসছি ডুয়েট গাজীপুর থেকে। জি। তো আমি যে গল্পটা বলবো এটা আমার এলাকার চাটমোহর পাবনার, আর এটা আমাকে বলছে আমার সিনিয়র স্যার মাসুদুর রহমান। তো ঘটনা হচ্ছে 2006 সালের। তো আমার স্যার বলি যে স্যার টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো পাবনা থেকে ঢাকাতে থাকতো বাসাতে। তো উনি জব করতে করতে হঠাৎ 2 দিনের ছুটিতে বাসা যায়। তো বাসায় যেতে রাতে পৌঁছায় বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছানোর পরে তো ঘুমায়, রাতে অনেক রাতে পৌঁছানোর পরে ঘুমায়। কারণ ঘুমে আনুমানিক ভোরবেলাতে হঠাৎ করে স্যার একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা হচ্ছে এরকম যে কেউ বলতেছে যে আজান দিছে আর কি, আজান দিছে যে আজানে একটা শোক সংবাদ আসছে একটা। স্বপ্নটা এরকম ছিল যে শোক সংবাদ, তিনি কেউ একজন মারা গেছে। তো এই শোক সংবাদ শোনার পরে স্যারের ঘুমটা ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে স্যার এখন ফ্রেশ হলো। এখন ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পরে, প্রায় 15-20 মিনিট পরে সত্যি সত্যি এলাকার থেকে, ওই মসজিদ থেকে ওই যেই স্বপ্নটা দেখছে স্যার, ঠিক সেই স্বপ্ন, হ্যাঁ হুবহু সেই স্বপ্নটাই বলতেছে মসজিদ থেকে। মসজিদ থেকে যে একটি শোক সংবাদ, অমুক মারা গেছে, তো ওনার জানাজা হবে 4টা-5টার দিকে, অর্থাৎ আসরের নামাজের পরে। তো
আমাদের ওখানে একটা কলেজ ছিল, এই কলেজের মাঠে অনুষ্ঠিত হবে জানাজা নামাজটা। তো জানাজা নামাজটা এখন যখন ওই লোকটা মারা গেছে, তো ওই স্যারের আম্মু ওই লোকটাকে চিনতো, খুব চিনতো, এবং ওই লোকটা ভালো ছিল এরকম। তো স্যারের আম্মু স্যারকে বললো যে স্যার যেহেতু ছোট ছিল, যে তুই একটু ওই লোকের জানাজাতে একটু অংশগ্রহণ করিস, যেহেতু স্যার কিন্তু 2 দিনের ছুটিতে আসছে। তো আচ্ছা ঠিক আছে, এখন স্যার ওইটা আমলে নিছে। তারপর স্যার থিঙ্কিং করতেছে কি ব্যাপার, আমি বুঝলাম না, আমি স্বপ্ন দেখলাম একটা, সেটাই আবার বাস্তবে প্রকাশ হলো। তো একটা কিউরিওসিটি, আচ্ছা ঠিক আছে আমি জানাজাতে থাকবো, মানে শেষ পর্যন্ত থাকবে। তো সচরাচর জানাজা হলো, জানাজার পরে এখন গোরস্থানে মাটি দেওয়ার জন্য লাশ নিয়ে গেছে, স্যারও গেছে। তো জানাজা করার শেষে মাটি দেওয়ার পরে যেটা হয় আমাদের দেখা যাচ্ছে কি যে মানে কবরটা অনেক মানে ইয়ে করে অনেকে, অনেক বাঁশ কেটে, তারপরে কি মানে চাটাই চাগাড়ি যেগুলো বলি আমরা, তো ওগুলা দিয়ে খুব সুন্দরভাবে সাজালো, মানে সাজায় ইয়ে করে কবরটা প্রস্তুত করে। তো ওইখানে আমাদের মানে যে ইয়েটা ছিল, হুজুরটা ছিল জানাজা নামাজটা পড়ায়, ইনস্ট্যান্ট হুজুর কিন্তু কবরের ওখানে দাঁড়ায় আছে, দেখতেছে যে কবর প্রস্তুত করা ঠিক হয়েছে কিনা। তো যেহেতু হুজুর মানে জানাজা পড়াইছে এবং ওই লাশ দাফন দেওয়া মানে শেষ পর্যন্ত কিন্তু হুজুরের মানে দায়িত্ব থাকে এরকম। তো এখন হুজুর মানে কবর কমপ্লিট হয়েছে, আর 10 থেকে কি 15 সেকেন্ড পরেই মানে মুনাজাত করবি। এটা মানে আমাদের ইসলামে এরকম নিয়ম আছে যে কবর দেওয়ার পর সাথে সাথেই মানে বেশি দেরি মানে করতে হয় না, দেখা যাচ্ছে কি যে কিছুক্ষণ পরেই মানে মুনাজাত ধরতে হয়, তো দোয়া করতে হয়। তো এখন ঠিক যে মুহূর্তে মুনাজাত করবে মানে কে জানি ওই মানে যে হুজুরটা জানাজা পড়াইছে পিছন থেকে কে জানি একজন মুনাজাত ধরছে আর কি। তো এইটা আর কি কেউ বুঝতে পারেনি, মুনাজাতটা অনেক বড় হয়েছে, মুনাজাত মানে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মুনাজাতটা। তো এখন মুনাজাত হয়েছে, এখন দোয়া হচ্ছে, এখন কেউ কিছু বলতে পারছে না। কিন্তু যখন এট দ্য টাইমে সবাই বিরক্তি হয়েছে, তখন একজন বলে ফেললো যে হুজুর একটু মানে দোয়াটা একটু শর্ট করে করেন। তখন কিছুক্ষণ পরে আবার মানে দোয়া শেষ হয়ে যায়। তো যাই হোক, দোয়া শেষ হওয়ার পরে এখন হুজুর কিন্তু সামনে যে হুজুরটা ছিল জানাজা নামাজ পড়াইছে, সেই হুজুর কিন্তু দোয়া মানে দোয়া মুনাজাতটা ধরে নেই। সে হুজুর পিছন থেকে ঘুরে বলছে, আচ্ছা কে কোন হুজুর বা কে এই দোয়াটা ধরলোটা কে? তখন বাকি মুসল্লিরা যারা পিছনে ছিল তারা বলল যে হুজুর এটা তো আপনি হুজুর, আপনি জানাজা নামাজ পড়ছেন, এটা তো আপনি ইয়ে করবেন, আপনি তো মুনাজাত ধরছেন। তো হুজুর না, আমি তো মুনাজাত ধরিনি, আমি তো মুনাজাত ধরলে এত বড় করার তো কোনো মানে প্রশ্নই আসে না। তো কে ধরাইছে? হুজুরেরও কিন্তু রাগ আছে যে কে এরকম একটা রাগারাগির পড়ায় একটা পর্যায়ে সবাই বললো, মুসল্লিরা বলেছে যাই হোক যেটা হওয়ার হয়েছে, এখানে রাগারাগি করে কোনো লাভ নাই, হয়তো গায়েবী ভাবে কোনো একটা লোকটা ভালো ছিল যেহেতু, হয়তো এরকম একটা মানে কোন একটা ফেরেশতা হয়তো এরকম একটা মানে মিরাকেল একটা ঘটনা ঘটছে। তো যাই হোক, এই বিষয়ের পরে ওই দিন বড় ভাইটা ইনস্ট্যান্ট ছিল, তার ঠিক 1 বছর পরে একই ডেটে, অর্থাৎ 7 সালের একই ডেটে ভাইটা আবার ছুটি পায়, এরকম জবের ইয়ে করার পরে ছুটি পায়, আবার সে বাসায় আসে। কিন্তু সে যে ওই একই ডেটে আসতেছে এটার ভাইয়া জানে না, সেটা ভাইয়া জানে না, এটা পরে জানতে পারে, সে বাসায় আসার পরে জানতে পারে। তো যেহেতু সে জানে না, সে ট্রেনে আসবে, জব করছে মানে অফিসে কাজ করছে, বিকাল দিয়ে কাজ করে বের হয়েছে সন্ধ্যার আগে, তো ওইখানে তো আর কোনো মানে ট্রেনে যাবে বাসাতে, এখন ট্রেনে করে বাসাতে যাবে, কিন্তু ওইখানে কোনো বসার মতো মানে স্ট্যান্ডিং টিকিট কাটছে কিন্তু বসার কোনো সিট পায়নি। তো যে লোকটা মারা গেছে, ওই যে মারা গেল জানাজা এবং কবর দিল, ভাইয়া কিন্তু ওই লোকের চেহারাটা দেখেনি। আর যেহেতু ভাইয়া অনেকদিন পর পর মানে বাসায় যায়, হয়তো চেহারা দেখলে চিনতে পারে, হয়তো নাম জানে না, অথবা নাম শুনলে চিনতে পারে, চেহারা জানে না, এরকম হতে পারে বলে। তো যে স্টেশনে আসলো, সেই স্টেশনে ওই লোকটাকে দেখছে, দেখার পরে চিনতে পারছে যে হ্যাঁ এই তো আমার এলাকার আঙ্কেল। তো এলাকার আঙ্কেলটা যে কথাটা বললো, এখন এলাকার আঙ্কেল ওকে দেখেও চিনতে পারছে, হ্যাঁ কি খবর তুমি এখানে? তো বললো যে এই বিষয়, আমি তো এখানে থাকি, এখানে জব করি, তো আমি বাসায় যাচ্ছি আজকেতে, ছুটিতে 2 দিন ছুটি পাইছি। তো আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল এবং যে লোকটা মারা গেছে ওই লোকটা সেই মানে 2007 সালের এই ভাইয়ের সাথেই দেখা। তো ভাইয়া তো দেখেনি, চেনেও নাই, তো ওইভাবে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে একসাথে যাই। তো ওই আঙ্কেলের আবার টিকিট কাটা ছিল, অ্যাডভান্স টিকিট, সিটিং মানে সিট সহ। তো আঙ্কেল আবার কি করছে যে যাতে ঠিক আছে তুমি বসো, আমরা একসাথে যাই, পরে এরকম মিলেমিশে যেতে পারবো, বেশি দূরে না, কাছেই। তারপরে
এইভাবে করে আসছে। মাঝখানে আসার পথে মাঝখানে অনেক আলাপ আলোচনা হয়েছে, আঙ্কেল তার বিষয় বলছে, হ্যাঁ, তারপর আমার বড় ভাই তিনিও তার বিষয়ে আলাপ আলোচনা করছে। তো এইভাবে আস্তে আস্তে বাসায় পৌঁছালো রাত তখন 2টার দিকে, মানে বাসাতে আসছে। তো বাসাতে আসার পরে সেম মায়ের আম্মুর সাথে দেখা হলো। বাসাতে আসা আম্মু ছিল, স্যারের আম্মু থাকে। তো আম্মুর সাথে কথা বলতে বলতে বললো যে আজকে তো এই বিষয়ে একটা আঙ্কেলের সাথে আসলাম, তো আঙ্কেল তো আমাকে তার সিট সে নিজে না বসে, সে একবারও বসেনি, আমাকেই তার সিটটা দিল। তাই মনে করলাম হয়তো আমাকে ভালোবাসে বা স্নেহ করে, সেই হিসাবে আমাকে তার ইয়েটা দিছে। আমিও আঙ্কেলকে জোরাজোরি করছি বসার জন্য, বাস আঙ্কেল একটা বারের জন্য বসেনি, খালি আমাকে বসানছে। ইভেন যেগুলা স্টেশনের টপিকস আছে, টপিক্সের যেগুলো হয় সেগুলাতে আঙ্কেল আমাকে অনেক চিপস অথবা জুস, হ্যাঁ, এগুলা কিনে দিচ্ছে, আমি খাইছি। মানে আমাকে খুব আদর করতে করতে, নিজের ছেলের মতো আদর করতে করতে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে এই তো এগুলো বললো, এবং আঙ্কেলের যে ছেলের কিছু কথা বললো, তখন ওই আমার ওই বড় ভাইয়ের আম্মুটা বুঝতে পারলো যে এটা সেই 1 বছর আগে যে লোকটা মারা গেছে সেই লোকটাই ছিল। 7 বছর আগে বলেছিলেন? না, 2007 সালের ঘটনা। আচ্ছা, 1 বছর আগে। 1 বছর আগে, হ্যাঁ, একই ডেটে, মানে মৃত্যুবার্ষিকী। তো সেই যে ঘটনাটা, মানে 1 বছর আগে যে লোকটা মারা গেছে সেই লোকের সাথে আছে। ওই সময় তো আমার ওই ভাইয়াটা আর কি জানাজা অংশগ্রহণ করছে এবং মাটি দিচ্ছে, কিন্তু চেহারা তো দেখেনি। আর ভাইয়া তো থাকে না এলাকায়, ঢাকাতে জব করে, সে মাঝে মাঝে যায় 2-1 দিনের ছুটিতে, হ্যাঁ। তো যার জন্য চেহারাও দেখতে পারেনি। ইভেন ওই যে ট্রেনে আসার পথে যে আলাপ আলোচনা হয়েছে, ওই আলাপ আলোচনায় কিছু বলছে, ওনার আত্মীয় রিলেটেড, ওই আঙ্কেলের আত্মীয় রিলেটেড কিছু কথা বলছে। তো ওনার আম্মাটা বুঝে ফেলছে যে এটা ওই লোকটাই। তখন আমার বড় ভাইয়ের আম্মু খুবই মানে হতভম্ব হয়ে গেল যে কিভাবে সম্ভব এটা, যে 1 বছর আগে তুই বললো, ভাইয়াকে বললো যে তুই তো জানাজা করলি তোর আঙ্কেলের, এবং আজকে সেই আঙ্কেলের আবার হচ্ছে, মানে যেহেতু পাশাপাশি তো একদম বাড়ির পাশাপাশি, তো 1 বছর উপলক্ষে হয়তো দোয়া মিলাদ এরকম কিছু হয়, অনেকে আবার কালেমা এরকম কুরআন শরীফ খতম দেয়। তো সেই হিসাবে ওই আঙ্কেলের আম্মুকেও দাওয়াত দিছিল, যেহেতু আঙ্কেল মানে ছোট বড় ভাইয়ের আম্মুকেও দাওয়াত দিছিল, যেহেতু বড় ভাইয়ের আম্মু থাকে। যে বললো যে এই আঙ্কেল তোর 1 বছর, এই আঙ্কেলই মারা গেছে, তোর হয়তো খেয়াল নাই, মনে থাকিস না, এখানে আসিস না, আর যার জন্য তুই দেখিস নি। তখন বড় ভাই তো মানে খুব শক খাইছে যে কিভাবে সম্ভব এটা, মানে আমার সাথে এরকম হওয়ার কারণটা কি। সে একবার মানে স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে সেটা আবার বাস্তবে হলো, তারপর আবার জানাতে অংশগ্রহণ করে এরকম একটা মিরাকেল হলো, দেন আবার আজকে বাড়িতে আসলাম, এই ধরনের হওয়ার কারণটা কি। তখন বড় ভাইয়ার আম্মু বললো ওই রাতেই বললো যে দেখ, বিষয়টা হচ্ছে তুই যখন ছোট ছিলি, তোর ওই আঙ্কেলটা, মানে তোর যখন অসুখ হয়েছিল ছোটবেলাতে, অনেক অসুখ হয়েছিল, অনেক ট্রিটমেন্ট করছিলাম, কিছু জ্বর হয় ছোট বাচ্চাদের, যেগুলো ডাক্তারের ওষুধ এগুলো কাজ করে না, হ্যাঁ, দেখা যাচ্ছে কি বনজ বা ভেষজ যদি ওষুধ আমরা খাওয়াই, এই ধরনের অথবা কবিরাজি যদি ওষুধ খাওয়াই, তাহলে ওই ক্ষেত্রে মানে সেরে যায়। তো ওই আঙ্কেলটা নাকি কি যেন একটা গাছ, এরকম পাতা অথবা গাছের রস এরকম নাকি, মানে যখন দেখছে মানে আমার ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, মানে অনেক মানে বড় ভাইটা মানে না বাঁচা এরকম একটা পর্যায়ে, তখন নাকি ওই আঙ্কেলটা বড় ভাইকে নিয়ে 1 দিন না 2 দিন কাছে রাখছিল, এরকম একটা রাখার পরে কিছু চিকিৎসার বনজ ভেষজ অথবা কবিরাজি চিকিৎসা করে তাকে সুস্থ করছে। তো যার জন্য বলা চলে কি সেই আঙ্কেলের ট্রিটমেন্টে তার নতুন লাইফ সে ফিরে পাইছিল। তো যেহেতু আঙ্কেল মারা গেছে, তো তখন মানে বড় ভাইয়ার আম্মুটা মানে বুঝতে পারছে যে যেহেতু এই বিষয়টা ছিল, তাহলে সেহেতু মানে বড় ভাইয়ের সাথে এরকম ঘটনাটা ঘটছে, মারা যাওয়ার পরেও 1 বছর পরেও তাকে হয়তো এইভাবে আসছে। ধন্যবাদ রাসেল ভাই, এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে কুয়াশায় মৌ এমডি মেহেদি হাসান সানি আমাদের সঙ্গে আছেন, মাজহারুল মোর্শেদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইমন খান হৃদয়, লিখেছেন অসাধারণ লাগলো। আসিফ হাসান মিরপুর 1 থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন আবির হাসান আজমল, এবং আমাদেরকে শুভ মাহমুদ আছেন আমাদের সঙ্গে পল্টন থেকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিফাত আহমেদ শিপন, এমডি জুবায়ের রাজশাহী থেকে শুনছেন তিনি। মাহমুদ হাসান আমাদের সঙ্গে আছেন সিফাত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শাফিন আমাদের সঙ্গে আছেন,
সাকিবুর রহমান আছেন আমাদের সঙ্গে, আলমগীর হোসেন মেহেদী রাজশাহী দুর্গাপুর থেকে, এছাড়া আমাদের সঙ্গে আছেন বর্ণহীন আশিক খুলনা থেকে শুনছেন তিনি, আরমান মাহমুদ আমাদের সঙ্গে আছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুনছেন তিনি, MSH সোহাগ গাজীপুর থেকে আছেন আমাদের সঙ্গে আছেন মুকুল, আমাদের সঙ্গে আছেন শফিক, এছাড়াও আমাদের সঙ্গে আছেন স্বপ্নের রাজকুমার, এমডি শাহরিয়ার তন্ময় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহমেদ রহমান সুমন, রউফ ইসলাম আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে, আহমেদ JN নোজাহাত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সাব্বির রহমান তাসকিন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও শাহাবুদ্দিন শুভ, এবং তিনিও রাজশাহী থেকে প্রচুর মানুষ শুনছেন। রনি রাজ আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আশিকুর রহমান আশিক রাজশাহী থেকে, প্রিন্স ফারহান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিশ্ব সরকার আমাদের সঙ্গে আছেন, এমডি নাজমুল হক আমাদের সঙ্গে আছেন, শ্রাবণ ইসলাম শিহাব এছাড়া আমাদের সঙ্গে আছে এবং তিনি খুলনা BL কলেজ থেকে শুনছেন, MG মেহেদী হাসান আমাদের সঙ্গে আছেন, কাল এক্সাম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, শেখ মাইন, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD আব্দুল কাইয়ুম বগুড়া থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন শেখ সাদি, আছেন শাহিন আমাদের সঙ্গে রাজশাহী থেকে শুনছেন, ভালো লাগছে ভাইয়া। ফুয়াদ হোসেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, AB নাজমুল হক হাবিব সহ আরো অনেকে। আমরা এখন বিরতিতে যেতে পারি, তাই না? কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমাদের আসলে বিরতিতে যাওয়ার কোনো এখন অপশন নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা ঘটনা শোনাবো, একটা ইমেইল, এবং এই ইমেইলের ঘটনাটি
তো যাই হোক, আমার যেটা মনে হয় আমি সেটা আপনাদেরকে বললাম। তো আমি আরো একবার মনে করে দিই, আমাদেরকে যদি আপনি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@videofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিবেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এবং আশা করছি যে আপনারা সবাই এখন পর্যন্ত যারা শুনছেন তারা এনজয় করছেন। এবং আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি আপনার যে সমস্ত কথা বা আপনার কমেন্ট সেকশনে গিয়ে আপনি লিখতে পারেন এবং আপনি যা জানাতে চান আমাদের জানাতে পারেন। যেমন স্বপ্নের রাজকুমার লিখেছেন, এখন ইমেল করলে পড়া হবে কিনা। এখন ইমেল করলে পড়াটা খুব ডিফিকাল্ট, কারণ আপনার ইমেলটা পড়তে হবে, সেটা সিলেক্ট করতে হবে আমাদের সবাইকে মিলে, তারপরে সেটা পড়বো কি পড়বো না সেটা ডিসিশন নিতে হবে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট নাও, মানে এই মুহূর্তে যদি আপনি পাঠান। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এমডি আব্দুল্লাহ আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সানি ইসলাম, আর.এইচ. রাকিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আবরার আহমেদ আসিফ, এমাদ হুসাইন জাহিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তসলিম মাহমুদ হৃদয়, মোহাম্মদ সিফাত জিয়ন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শুভ আচার্য, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সোহেল, আমাদের সঙ্গে আছেন মাইনুর ইসলাম, এমডি শরীফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, ইয়াসিন শাফিন বরিশাল থেকে আমাদের সঙ্গে আছেন, স্বপ্নের আমাদের সঙ্গে আছেন রায়হান মাহমুদ আয়ান বরিশাল থেকে আছেন, আমাদের সঙ্গে আছেন আলী চৌধুরী লিখেছেন হাই, আমাদের সঙ্গে আছেন জুবাইর লিঙ্কন, আমাদের সঙ্গে আছেন লিখন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিম রহমান, আমাদের সঙ্গে আছেন জাদুকর, আমাদের সঙ্গে আছেন সাইদুল ইসলাম আলামিন, আমাদের সঙ্গে আছেন সাইমুম সাজিদ, আছেন আমাদের সঙ্গে এমডি শাওন আহমেদ, আমাদের সঙ্গে আছেন এমডি রনি, আছেন কামরুল হাসান চাঁদ, এছাড়াও কানন সরকার আমাদের সঙ্গে আছেন খিলক্ষেত থেকে, নিকুঞ্জ দুই, শাহরিয়ার আহমেদ শান্ত আমাদের সঙ্গে আছেন উত্তরা থেকে, আমাদের সঙ্গে আছেন রেজওয়ান রাবি, আমাদের সঙ্গে আছেন মুহিদ, এছাড়াও শাহরিয়ার শান্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহেদি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি শাবুর রহমান, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। আপনারা যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের সঙ্গে, এবং আশা করছি যে এখানে লিখতে পারবেন আপনার কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না এই সম্পর্কে। আমরা একটা ছোট্ট খবর আপনাদের জানিয়ে দেব, সেটি হচ্ছে যে মন মাতানো সব ঘটনা আপনারা শুনছেন, এবং আমি আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। যারা নতুন করে বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে সুখবর। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা, এবং রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। এবং রোসা স্যানিটারি ওয়্যার্সে রয়েছে A to Z গ্লেজ, যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্সের বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্সের ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। আমরা চলে যাব একটা ইমেইলে, এবং সেই ইমেইল না, আমরা চলে যাব একটা অডিও ক্লিপে, এবং অডিও ক্লিপ শেষ করে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। রাসেল ভাই, মাসুম ভাই আর সব লিসনারকে আমার শুভেচ্ছা। আমি তাপস, আমি ইংল্যান্ডের কেন্ট থেকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করছি। প্রফেশনালি আমি একজন লেকচারার, আর আজকে যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমার এক স্টুডেন্টের ঘটনা। তো 2010-11 সালের দিকে আমার ক্লাসে রাসিম নামে পাকিস্তানি একটা স্টুডেন্ট ছিল। তো স্টুডেন্ট হিসাবে রাসিম খুব ব্রিলিয়েন্ট, হি ওয়াজ ব্রিলিয়েন্ট, অ্যাটেন্ডেন্স খুব ভালো, প্লাস রেজাল্টস খুব ভালো।
এমনি একটা এখানে সিকিউরিটি এজেন্সিতে ও কাজ করে। আর এখানে সিকিউরিটি এজেন্সির হয়তো কেউ হাঁটতেছে
ওরা কি ইংল্যান্ডেই ছিল না ওরা পাকিস্তানে ব্যাক করছে, এই ব্যাপারগুলো আসলে জানি না। কিন্তু মানে এটা একটা আমার জন্য আনসলভড মানে স্টোরি, যেটা আমি জানি না যে এন্ডিংটা কি হয়েছিল, বাট আমার কাছে কাহিনীটা একটু মনে হয়েছে যে ডেফিনেটলি এটা শেয়ার করার মতো হয়তো কিছু, আর এই কারণে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো নিউ ইয়ারের শুভেচ্ছা দিয়ে সবাইকে শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার। Hoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, অফকোর্স, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। এবং শুনছেন রেডিও ফুর্তি রেড এফএম, ঘড়িতে সময় রাত 1:04 এবং চলছে ভূত এফএম। আশা করছি যে এই যে ঘটনাটা আমরা শুনলাম একটু আগে, একটা লম্বা অডিও ক্লিপ, এই অডিও ক্লিপটি আপনারা অনেক পছন্দ করেছেন এবং আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো লাগার মতোই একটা ঘটনা। আমি জানি, আমি বিশ্বাস করি যে আপনারা বাংলাদেশের শুধু না, পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আপনাদের কাছেও হয়তো এরকম ধরনের ঘটনা আছে। সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদেরকে আপনারা বিভিন্নভাবে জানাতে পারেন। ইমেইল করে জানাবেন, কিন্তু বিভিন্নভাবে জানাতে পারেন। সেটা হচ্ছে আপনারা লিখে জানাতে পারেন, অডিও ক্লিপের মাধ্যমে জানাতে পারেন, বাট আপনারা জানান আপনাদের ঘটনাগুলো। আমরা ভূত এফএম যতগুলো এপিসোড করেছি, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এত ঘটনা আসলে কি আছে কিনা। আমি সবসময় বলি একটা কথা, সেটা হচ্ছে আমাদের এই দেশের যত মানুষ, আমরা যদি সেই মানুষের অর্ধেক ঘটনাও ধরি, আমরা যদি অর্ধেকের কম, আমরা যদি 8 কোটি ঘটনাও পাই, তাহলে কতগুলো এপিসোড চালানো যায় চিন্তা করুন। 1 কোটি ঘটনাও যদি পাই, তাহলেও কতগুলো এপিসোড চালানো সম্ভব। তো আমি জানি যে প্রত্যেকটা মানুষের কাছে, আমাদের চারপাশে যারা বাস করেন, তাদের প্রত্যেককে আপনি জিজ্ঞেস করুন, প্রত্যেকের কাছেই একটা ঘটনা আছে, হয় তার নিজের, অথবা তিনি কোনো জায়গা থেকে শুনেছেন, তার কোনো রিলেটিভের, কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারের, অন্য কারো, মানে আছে একটা ঘটনা, আপনি পেয়েই যাবেন। সো যে দেশে প্রত্যেকটা মানুষের একটা করে ঘটনা আছে, সেই দেশে ভূত এফএম আজীবন চলতে পারে বলে আমার বিশ্বাস। তো আর সব ঘটনায় যে আগে ঘটেছে 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর আগে, ব্যাপারটা এরকমও না। কিছু কিছু ঘটনা খুব রিসেন্টলি ঘটেছে, কিছু কিছু ঘটনা খুব মানে ভূত এফএম চালু হওয়ার পরেও অনেকের সাথে অনেক ঘটনা ঘটেছে, তাই না? একদম কিছুদিন আগেও ঘটে যাওয়া ঘটনা এরকমও আছে। তার মানে ঘটনা ঘটতেই থাকবে এবং ঘটনার পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে, তাই না? তো আমার মনে হয় যে সেই ঘটনাগুলো যদি আপনারা শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন আমাদের অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর একটা জিনিস বলবো, যারা ফেসবুকের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকে না দিয়ে ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠান, সেটা অনেক বেশি ভালো আমাদের সবার জন্যই। এবং আপনি ফেসবুকে আমাদের যে পেজ রয়েছে ভূত এফএম, সেই পেজে গেলেও আপনি দেখতে পারবেন যে এটা ইমেইল করার অপশন রয়েছে। সেই ইমেইল করার বাটনটা প্রেস করে আপনি সহজেই আমাদের ইমেইল করতে পারেন, তাই না? সো ইটস ভেরি ইজি। আর যারা রেডিও ফুর্তি, তো পেজটা ভেরিফাইড। আনফর্চুনেটলি অনেকগুলো পেজ থাকার কারণে ভূত এফএম পেজটা ইজ নট ভেরিফাইড। তো এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে ভূত এফএম আমাদের যে ভেরিফাইড পেজ রেডিও ফুর্তি, সেখানে কিন্তু ভূত এফএম এর পেজটা লিংক দেওয়া থাকে প্রত্যেকটা পোস্টের ওপরেই। সুতরাং সেখান থেকে আপনি সরাসরি আমাদের আসল যে পেজটা, রিয়েল যে পেজটা, সেই পেজে ল্যান্ড করতে পারেন। ইটস ভেরি ইজি। তো আপনারা চাইলেই আজকে চেক করতে পারেন এবং আমাদের সাথে আপনারা থাকতে পারেন। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell। এই দুটো অ্যাড্রেসে এইভাবে গেলেও আপনি কোনো সময় ভুল পেজে ল্যান্ড করার সম্ভাবনা থাকবে না আপনার। সো আপনি সেভাবেও চাইলে করতে পারেন। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আবারও আমাদের অতিথির কাছে যাব এবং তার কাছ থেকে ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমাদের প্রথম যে অতিথি তিনি আবার আরেকটা ঘটনা বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা আমরা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। সাকিব অ্যাগেইন। ইউ আর মোস্ট ওয়েলকাম। রাসেল ভাই, এখন যে স্টোরিটা শেয়ার করবো, এই স্টোরিটা হচ্ছে 2008 এর একটা ঘটনা। এই স্টোরিটা হচ্ছে আমার এক ছোট মামা, ওর নাম হচ্ছে রাকিব সরকার। রাসেল ভাই, সরাসরি স্টোরিতে চলে যাচ্ছি। জি। তো
তো রাসেল ভাই ও একটা টাইম হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট ছিল, বা মাদ্রাসা স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় তো ওর মাদ্রাসার পড়ালেখা ওর ভালো লাগছে না। তো ওর বাবাকে বলে যে আব্বু আমার মাদ্রাসার পড়া ভালো লাগছে না, আমি মাদ্রাসায় পড়বো না। তো তারপরে হচ্ছে ওর বাবা ওকে নিয়ে এসে একটা তারাগঞ্জে, একটা রংপুর জেলা তারাগঞ্জ থানার একটা গ্রামের স্কুলে ওকে ভর্তি করা দেয় আর কি। তো হয় কি যে সামার ভ্যাকেশনে সব স্কুল থেকে হচ্ছে পিকনিকে চলে যায়, তো ওদের স্কুল থেকে যথারীতি পিকনিকে যাওয়া হয় আর কি। তো দেখা যাচ্ছে যে রংপুর থেকে প্রায় অনেক দূরেই ছিল, বাহিরে একটা পিকনিক প্লেস ছিল। তো ওখান থেকে তারা পিকনিক শেষ করে তো দেখা গেল যে ফিরতে ফিরতে রাত 12টা হয়ে যায়। তো সবাই জানে যে আপনার হচ্ছে পিকনিকের বাসগুলো ফার্স্ট অফ অল স্কুলে আসে, স্কুল থেকে যে যার মতো বাসায় চলে যায়। তো ও বাসায় স্কুলে চলে আসে, আসার পর ওর একটা ফ্রেন্ড ছিল, তো ফ্রেন্ডের নাম পারভেজ। তো পারভেজ সহ দুজন আসতেছিল। তো পারভেজ বলে দোস্ত এখন তো রাত হয়ে গেছে, তো প্রায় 12টা বাজে, তুই আজকে আমার বাসায় থেকে যা। তো বলে দোস্ত না থাকা যাবে না, আমার আগাদাগি করবে, বাসা তো পাশেই। তো বলে রাখি যে পারভেজের বাসা থেকে ওর বাসা যাইতে মাত্র 20 মিনিট টাইম লাগে আর কি। তো বলে যাইতে পারবো। তারপর দেখ ভেবে দেখ অনেক রাত কিন্তু, ভয় পাবি আবার, না কিছু হবে না। তো এই বলে ওখান থেকে রওনা দেয়। তো দেওয়ার পর ও একটু ওর পারভেজের বাসা থেকে প্রায় 10-15 মিনিট হাঁটার পর ওর কেমন জানি একটা গা শিরশির করছে, হঠাৎ করে লোম দাঁড়া যাচ্ছে, একটু ভয় ভয় কাজ করছে। তো ও ভাবলো একা একা আসতেছি, আর সেই সময় শীতকাল ছিল, যদিও ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারি শেষের দিকে একটু একটু হালকা ঠান্ডা থাকে, আর উত্তরবঙ্গে তো এমনিতেই অনেক প্রচুর ঠান্ডা। তো ও বললো যে হয়তো বা সুইটার নিয়ে আসি নাই, হয়তো বা এরকম ফিল হচ্ছে। বাট ও ওখান থেকে জাস্ট যত স্টেপ সামনে যাচ্ছে তত ওর ভয়টা জেগে বসছে ওর বডিতে, কেমন যেন ফিল হচ্ছে। তো আসলে ভাই ওকে বাসা আসতে হলে একটা বাসঝাড় ক্রস করতে হয় ফার্স্ট অফ অল। তো ফার্স্ট অফ অল যখন ও বাসঝাড়টা ক্রস কাছে আসে তো দেখতেছে বাসঝাড়গুলো অটোমেটিক দুলছে। তো ভাবলো এখন কোনো ঝড় নেই, কোনো কিছু না, ওয়েদার অনেক কুল, তারপরে কেন এত বাসঝাড় নড়ছে বা সামথিং লাইক। তো ও ওটা মাথায় না নিয়ে, ও মাদ্রাসা স্টুডেন্ট, একটু বুঝতে পারছে যেহেতু এত রাত, হয়তো তার সামথিং ইজ রং, কোনো একটা প্রবলেম হতে পারে। দেন তারপরে ও আরেকটু যখন সামনে এগোচ্ছে, তো সামনে যখন এগোচ্ছে বড় বট গাছ তাকে আবার ক্রস করতে হবে। বট গাছটার কাছে যখন আসে হঠাৎ করে বড় একটা ডালটা অনেক কাঁচা ছিল, ওর সামনে ভেঙে পড়ে। ওর প্রায় হচ্ছে 2 হাত সামনে ভেঙে পড়ে, আর একটু ওর মাথায় পড়তো। তো ও এটা নিয়ে খুবই ভয় পাচ্ছে। তো এত রাতে তো গ্রামের লোকজন দেখা যায় 7টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। তো ও ভাবলো যে চিল্লাচিল্লি করলেও কেউ শুনবে না। তো তারপরে ও যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট, ও একটু মানে দোয়া জানে, ওগুলা মনে মনে পড়ছে। তো এখনো ভাবলো যদি আমি এই রাস্তা আমার জন্য খুবই রিস্কি হয়ে যাচ্ছে, তো আমি একটা বাইপাস ইউজ করতে পারি। দেন ও কি করলো যে বাইপাসটা ইউজ করে আসলে ভাই ও তাড়াতাড়ি বাসায় যেতে পারবে। তো ভাবলো যে আমি ভিতর দিয়ে যাই, তাড়াতাড়ি যেতে পারবো আর কি। তখন ও টার্ন নেয় হচ্ছে বাইপাস রোডের দিয়ে। দেন যখন যাওয়া শুরু করে, তো রাসেল ভাই ও আর একটু যেহেতু পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় তাকে নামতে হবে, তো কাঁচা রাস্তা নামার পর সে ফিল করতে পারছে যে একটা হাসি, অট্ট একটা হাসি। তো তারপরে ও জোরে জোরে দোয়া-দরুদ পড়তে শুরু করে আর বলতে থাকে, দেখ আমি তোর কোনো ডিস্টার্ব করছি না, সো দ্যাট তুই আমাকে ডিস্টার্ব করিস না, আর তুই ভালো করে জানিস আমি তোর কি করতে পারি। তো রাসেল ভাই তারপরে হাসিটা আরো বেশি হচ্ছে। তো একটা টাইমে ওর হাসিটা রাসেল ভাই ওর সামনের দিকে শুরু হলো। এর আগে হচ্ছে ওর পিছনের দিকে হাসিটা হচ্ছিল, বাট এখন সামনের দিক চলে যাচ্ছে, যতই যাচ্ছে হাসিটার আওয়াজ আরো তীব্রতর হচ্ছে। তো তারপরে ও একটা সময় দেখলো যে একটা অনেক বিকট চেহারা একটা ফেস ওর সামনে এসে হাসতেছে, জিবাটা অস্বাভাবিক বড় ছিল, আর চোখ দিয়ে প্রায় হচ্ছে মানে রক্ত ঝরছে এরকম একটা ফেস, আর চেহারাটা প্রচন্ড ব্ল্যাক ছিল। তো ও আবারও বলে যে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুই চলে যা। রাসেল ভাই ওদের একটা হুজুর ছিল, তো হুজুর ওদেরকে একটা দোয়া শিখায় আর টেকনিক শিখায় দিয়ে বলে যে তোমরা যখন কোনো খারাপ আত্মার সম্মুখীন হবা, তোমরা যদি রাস্তায় ধুলা পাও, তো ওই ধুলা হাতে